সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন এবং সবল আছেন। গতকাল একটি ভিডিওর জন্য বেশ অনুশোচনায় পড়ে গিয়েছিলাম। সেই ভাইরাল হওয়া বিষয়টি কুমিল্লার শামসুল হক শামু ৬৫ বছরের বৃদ্ধ এবং তার ১৩ বছরের প্রেয়সী কাম স্ত্রী মারিয়াম বেগমের বিয়ে সংক্রান্ত বিষয়টি নিয়ে খুব অনুশোচনায় পড়ে গিয়েছিলাম। কারণ আমি নিজে পত্রিকায় পড়লাম যে কাজীর নাম সহকারে বলা হয়েছে বৃদ্ধ ৬৫ বছরের সে ১৩ বছরের এক মেয়েকে বিয়ে করেছে এবং মেয়ের মত ছিল। এখন কাজী চিৎকার চেঁচামেচি করে লাভ কি, যেখানে মেয়ে বিবি দুজনেই রাজি। তো কথা হলো, আমি কি তাহলে না জেনেই পিতা এবং কন্যাকে নিয়ে এরকম একটি কুচ্ছা রটালাম কিংবা গুজবের জন্ম দিলাম? তো না, দেখলাম যে আসলে আমি সঠিক। তবে যখন আমি দেখলাম যে অনেকেই প্রচার করছে যে তারা আসলে কন্যা এবং পিতা, তবু আমার মধ্যে একটা বিশ্বাস ছিল যে আমি যে পড়েছি এই পড়ায় ভুল নেই, তারা স্বামী স্ত্রী। তো আজকে কনফার্ম হলাম যে আসলেই তারা স্বামী স্ত্রী। তার একটি প্রমাণ দেখি ৬৫ বছরের বৃদ্ধ শামসুল হক শামুর স্ত্রী ১৩ বছরের ৮ম শ্রেণী পড়ুয়া মারিয়াম কি বলে। থাকতেন না? জি তো তার সাথে কি আপনি সদিচ্ছা বিয়ে করছেন? জি একটু বলেন তো কেমনি কি হলো? সহজে বিয়ে করছি, আমি তাকে পছন্দ করি, তার কারণে আমি তাকে বিয়ে করছি। তো তার বয়স যে অনেক বেশি না? হক হুম, হক এই তো ভালো কথা। আচ্ছা, আপনার বয়স, আপনার মা বলতেছে ১৩ বছর, এখন আপনার স্বামী বলতেছে 18 বছর, সত্য কোনটা? 18 বছর। হুম, 18 বছর। আপনি তো ৮ম শ্রেণীতে পড়েন, জি তাহলে 18 বছর হয় কেমনি? 2002 থেকে এসব করেন। ২০০২ থেকে কিন্তু আপনার গ্যাপ ছিল প্রায়, জি মনে ছিল। তো আপনি যে কিছু মনে করেন না, 5 বছর আগে থেকে শামসুল ভাইয়ের সাথে আপনার নানার সাথে প্রেম, হ্যাঁ, এই প্রেমের কাহিনী একটু কোন? আপনি তো তাজমহলের মমতাজকে হারমানে দিচ্ছেন, একটু বলেন তো আপনার প্রেম কাহিনীটা আমাদেরকে। না না, একটু আপনার প্রেম কাহিনীটা কি বলেন? এই যে শামসুল ভাইকে আপনি পছন্দ করলেন কেন? বলেন মা, বলেন তো, শাশুড়ি বলেন, আগে বলেন বেটি। সমস্যা নাই আগে বেটা আপনি সাহস করে যেহেতু দুটা বেটার বিয়ে যেহেতু করে এখানে এটা যেহেতু আপনি বলতেই পারছেন যে উনি আপনার হাজব্যান্ড, তাই বলতে সমস্যা নাই। বলেন মা, বলেন। কিভাবে সম্পর্কটা হলো? উনি দীর্ঘদিন ধরে আমাদের বাড়িতে আসা যাওয়া করে, আমাদের আব্বু আম্মুকে দেখে, খ্যাত দেখে আর জমি জমা দেখে, আবার আমাকে স্কুলে নিয়ে আসে, আবার দেয় আনে, তারপর টাকা পয়সা দেয়, বাজার টাকা করে দেয়। আব্বু এরপরে ইয়া হলে টাকা ফাড়াই দেয়। আর আম্মুরে এখন আমার একটা বেজার হয়েছে, স্কুলে বেজার হওয়ার পরে আমরা আম্মু ওনাকে বাপ ডাকছে, বাপ ডাকার পরে তাকে আমার ধীরে ধীরে পছন্দ করা শুরু করছে। এখন আমি এই আমাকে বলছে, বলার পরে আমি প্রথম রাজি ছিলাম না, যেহেতু বাপ মা দিত না, তারপর রাজি ছিলাম না, এখন পরে রাজি ছিলাম, বেজার হওয়ার পরে এখন রাজি ছিলাম। এই যে ওনার বয়স 60-এর ঊর্ধ্বে, এই যে তাহলে দাঁড়ালো আমি গুজব ছড়াইনি, চাই না সহজে গুজব ছড়াতে। তাছাড়া আমি তো আর দেশে থাকি না, প্রতিটি নিউজ তো আর আমার সেখানে গিয়ে উপস্থিত হয়ে দেখার সুযোগও নেই। দেখি বিভিন্ন পত্রিকায় কিংবা টিভির বিভিন্ন ব্যক্তিগত মাধ্যমে শুনে সেগুলো লিখি, মনের শখ মিটাই আর কি লেখালেখি করে। তো এরকম গুজব ছড়ানোর পক্ষে আমরা কেনই থাকবো, এইরকম গুজবের পক্ষেই কেন থাকবো? তবে দেখা যায় যে গুজব ছড়াচ্ছে মূলত বড় দুই রাজনৈতিক দলের নেতাকর্মীরাই। বিএনপি এবং আওয়ামী লীগ দুজন সমানতালেই গুজব ছড়ায়। যেমন কিছুদিন আগে দেখলাম যে ত্রাণ প্রতিমন্ত্রী একটি টক শোতে বসে নিজে বলছেন যে তিনি ত্রাণ বন্টন এবং চুরি হওয়া নিয়ে নিশ্চিত হয়ে বলছেন যে না, এরকম কোনো ঘটনাই ঘটেনি, ত্রাণ সুষম বন্টন হচ্ছে এবং ত্রাণ চুরিও হচ্ছে না। তারপরেই দেখলাম দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলতেছেন যে না, ত্রাণ চুরি হচ্ছে এবং আমার হাতে SMS-ও আসছে যে অনেকেই ত্রাণ পাচ্ছে না। তো তাহলে গুজবটা কে ছড়ালো? এমপি, অবশ্যই প্রতিমন্ত্রী সাহেবই এই গুজবটা ছড়িয়েছেন। তো আবার এরকমভাবেই দেখা যায় বিএনপি নেতাকর্মীরাও কম নয়, তারাও বেশ যথেষ্ট গুজব ছড়াচ্ছেন। এদিক থেকে দেখা যায় যে সত্য ঘটনাকে কী সুন্দরভাবে প্রমাণ করতে চেষ্টা করে যে এগুলো গুজব। এর মধ্যে দেশের এমপি মন্ত্রী তো আছেই, ছোট ছোট নেতা কর্মী থেকে এরকম দেখা যায় ফেসবুক লেখকরাও, যাদের কোনো রকম এই গুজব ছড়িয়ে কিংবা সত্যকে মিথ্যে বানিয়ে প্রচার করে, তাদের কোনো
লাভই হচ্ছে না, কারণ দেশে যে অর্থনৈতিক লাভবান হচ্ছে যারা, তারা সবাই রাজনৈতিক দলের সাথে সরাসরি জড়িত। আমি জড়িত নেই, আমার মতো অনেকে আছে যে যদিও শখের বসে লেখালেখি করি বা ভিডিও স্ট্যাটাস দিই, কিন্তু আমাদের তো কোনো এখানে কোনো বেনিফিট আসছে না, আমরা কোনো অর্থনৈতিকভাবে সুবিধাও নিচ্ছি না, মনের খোরাক মেটাচ্ছি। তো এরকম মনের খোরাক মেটাতে গিয়ে আমি কেন সত্যকে মিথ্যে বলবো, আমি মিথ্যেকে সত্য বলবো। যেরকম কিছুদিন আগে দেখলাম যে সাভারের একটি মহিলা মাত্র 180 টাকার জন্য তার ছেলের সন্তানের খাবার মুখে তুলে দেওয়ার জন্য মাথার চুল বিক্রি করে ফেলেছে। কথাটা গুজব ছিল না, কারণ এখানে পত্রিকা পড়েছি এবং সেই মহিলার স্বীকারোক্তি লাইভ ভিডিওতে দেখেছি। তো একদল এর মধ্যে আছে যারা সরকারি দলের লোক, তারা সজমিনে গিয়ে দেখে এসে প্রমাণ করার জন্য যে আসলে সেটা গুজব। সে গুজব তারা কিভাবে প্রমাণ করলো, সেটা হলো মহিলা চুল বিক্রি করেছে, এটা সত্যি 180 টাকায়। কিন্তু তারা বলতে চাইতেছে যে এটা করোনার সংকটের সময় নয়, তার করোনা সংকটেরও 2 মাস আগে। তাহলে কথাটা কী দাঁড়ালো, সেটা আবার টেলিভিশনও প্রচার করেছে, দেখলাম যে কথাটা কী দাঁড়ালো। 3 মাস আগে মহিলা চুল বিক্রি করেছে, সত্যি অভাবের তাড়নায় করেছে। তো এই যে অভাবের তাড়নায় 3 মাস আগে যে সে এটা তার চুল বিক্রি করেছে, তখন সরকার কে ছিল? শেখ হাসিনা ছিলেন না, নাকি অন্য কেউ ছিল? অভাবে তাড়নাতে বিক্রি করছে, তাহলে ঘটনাটা সত্য, এটা গুজব বলে চালিয়ে দেওয়ার কিছুই নেই। এখানে আরেকটা বিষয় লক্ষ্য করলাম, সেটা হলো গিয়ে এক শ্রেণীর লোক আছে যারা যে ত্রাণ চুরি হয়েছে সেই বিষয় নিয়েও বেশ সাফাই গেলেন এভাবে যে তারা বিভিন্ন যুক্তি দেখালেন যে আওয়ামী লীগের নেতাকর্মী সহকারে প্রায় 70,000 ইউনো টিওনো মেম্বার চেয়ারম্যান মিলে মাঠে কাজ করছে, সেখানে 30-35 জন যদি চোর ধরা পড়ে, তাহলে সমগ্র এই কি বলে এই আওয়ামী লীগের উপরে এই দোষটা চাপিয়ে দেওয়া এক ধরনের গুজব সৃষ্টি করার মধ্যেই পড়ে। এখন এদেরকে কে বোঝাবে যারা এরকম চোরের সাফাই গাইছে? 34 জন চোর জন্য সমগ্র 70,000 আওয়ামী লীগের নেতাকর্মীর উপরে 4টা চোর উপাধি দেওয়া ঠিক নয়। এদেরকে কেউ বোঝাবে? ছাত্রলীগ নেত্রী এশাকে যখন গলায় জুতার মালা পরিয়ে দেওয়া হয়েছিল, তখন দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন যে এশাকে জুতার মালা পরিয়ে দেওয়া ঠিক হয়নি। তার এই কথার অর্থ হলো গিয়ে এশার গলায় জুতার মালা পরিয়ে দেওয়ার অর্থ সমগ্র নেত্রীর গলায় জুতার মালা পরিয়ে দেওয়া, কারণ এশার নামের পাশে নেত্রী শব্দটি আছে। এখন এদেরকে কে বোঝাবে যারা এরকম ব্যাখ্যা দেয়? 34 জন চোর যদি 70,000-এর মধ্যে পড়ে, এটা তো চোখেই পড়া কি বলে কথা নয়, এটাই তো এক ধরনের গুজব, এটাই তো চোরের পক্ষে সাফাই গাওয়া। এই জাতীয় বুদ্ধিমান হবারও দরকার নেই। তো এরকম গুজব সৃষ্টিকারীদের উদ্দেশ্যে দেখি সেই শামসু 65 বছরের যে প্রেমিক, যে কিনা বিয়ে করেছে 8ম শ্রেণী পড়ুয়া, তারই মেয়ের বান্ধবী মারিয়ামকে, সেই গুজব সৃষ্টিকারীদের সম্বন্ধে কি বলে সেটা একটু শুনি। আপনি দর্শকের উদ্দেশ্যে বলেন, মরিয়মের সাথে আপনার বিয়ে হয়েছিল? আমরা স্বামী স্ত্রী সম্পর্ক। আপনাদের স্বামী কবে আপনারা বিয়ে করেছেন? এই মাসের 10 তারিখ। এই মাসের 10 তারিখ ওনারা বিয়ে করেছেন। আপনার সাথে মরিয়মের সম্পর্কটা ছিল কতদিনের? 8 বছর 8 বছর। এই বিয়েটা করেছেন কোথায় আপনারা? করে কোর্টে করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পক্ষ বলতেছে আপনারা স্বামী স্ত্রী নয়, আপনারা হচ্ছেন বাবা মেয়ে। এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? হেরা যারত সন্তান হেরা কি এবার পরিষ্কার হলো তো? এই অশিক্ষিত বৃদ্ধ যেই কথাটি বলেছে সেই কথাটাই সত্যি। যারা গুজব সৃষ্টি করে তারা যার সন্তান, যে সত্যকে সত্য বলতে পারে না, তার এই রাজনীতি কিংবা রাজনৈতিক বিষয়ে না জড়ানোই ভালো। এখন কথা হলো গিয়ে যে এই গুজব আমরা কেন ছড়াবো, যেটা আগেই বলেছি, আমরা যারা এই পোস্ট করি মনের আনন্দের জন্য করি, দলকে ভালোবেসে করি, কিন্তু এখন দেখেছি দলকে ভালোবাসতে গেলে দেশকে ভালোবাসা হয় না, কারণ দলের মধ্যে বিভিন্ন ধরনের আজে বাজে লোক দিয়ে ভরা আছে। এখন আমরা তো জীবনের রিস্ক নিয়ে যারা প্রবাসে থাকি, জীবনের রিস্ক নিয়ে আমরা কিন্তু এই লেখালেখি করছি, কারণ দেশে যারা এই গুজব ছড়ানো কিংবা সত্য ঘটনাই লিখতে চেষ্টা করে, সরকার তো
কঠিনভাবে আইন জারি করে দিয়েছে যে ব্যবস্থা নেবে, দেশে যারা থাকে তাদের জেলে ভরবে, না হলে গুম করে দেবে, না হলে শারীরিকভাবে অত্যাচার করবে। আর আমরা যারা প্রবাসে থাকি তাদেরকে তো হুঁশিয়ার করে দিয়েছে, তাদের পাসপোর্টই বাতিল করে দেবে। তো এত রিস্কে থেকে আমরা যখন লেখালেখি করি তখন অবশ্যই একটু সম্মান দেবে, যে সে গুজব ছড়ানোর চেষ্টা করছে না, তার এখানে কোনো লাভ নেই। সে চেষ্টা করছে যে সুন্দরভাবে বোঝানোর জন্য যে আমরা জানি আমরা এর প্রতিরোধ করতে পারবো না, তারা বেশ শক্তিশালী। তো এই শক্তিশালী শক্তিকে সম্বন্ধে হালকা পাতলা জানো যে এরা এরা এইগুলা করছে, এছাড়া তো আর কিছুই নয়। এখন কথা হলো যে এটা তো একদম বিন্দুমাত্র ভয় পাওয়ার কিছুই নেই। সেটা হলো গিয়ে সরকার বলতেছে যে দেশের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বিদ্রোহ করা যাবে না। গণ্যমান্য ব্যক্তি এখন তো মুখে হাসি চলে আসে যখনই বলা হয় যে ওবায়দুল কাদেরের মতো একটা গবেটকে আমার সম্মান দিতে হবে। সে হয়তো বা অন্য কোনো কাজের জন্য সম্মানিত হতে পারে, কিংবা পররাষ্ট্র মন্ত্রী যে ভদ্রলোক, স্বরাষ্ট্রমন্ত্রী যে ভদ্রলোক, অর্থ মন্ত্রী যে, এগুলো তো সবগুলোকেই গবেট দেখি। এরা হয়তো বাণিজ্যিক হিসাবে কিংবা ব্যবসায়ী হিসাবে সফল, কিন্তু রাজনীতি হিসেবে কেউই সফল না। এদের গবেট বললে যদি পাসপোর্ট বাতিল হয়ে যাক সমস্যা কী? তো ভয় পাবার কিছু নেই। আমাদের প্রধানমন্ত্রী নিজে বলেন যে আমি আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না, এবং তিনি নাকি কি বলে 5 ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি তাহাজ্জুদের নামাজও পড়েন। তিনি আল্লাহ একজন ভক্ত মানুষ। তখন তিনি কেমন করে নিজে আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায় না বলার পরে সে কেমন করে বলতে পারে যে আল্লাহকে ভয় পাওয়া ছাড়াও আমাকে ভয় পেতে হবে? তো এটা আল্লাহর সাথে শিরক হয়ে যায় না? তবু দেখি সে যদি আল্লাহর সাথে শিরক করতে চেষ্টা করে, আমরাও করব। কারণ দেখলাম তো এবার এই কোভিড-19 এসে অনেকে চরিত্র দেখেছি। সঙ্গে থেকো, অবশ্যই এইসব বিষয়ে ভয় পাওয়ার কিছু নেই। আমরা এমন নয় যে আমরা প্রতিবাদ নয়, এই ঘটনাগুলো ঘটছে প্রমাণ সহকারে তুলে ধরবো, যারা অনেকেই পারছে না এখন। যে এগুলো অবশ্যই আমাদেরকে, যদি দু একটা ভুল হয়েও যায় যে হয় এটা মনে হয় সে না জেনে করেছে, সেগুলো ক্ষমার চোখে দেখবে। আর আমরা আছি, অবশ্যই দেখব। এখন বলতে পারো যে আপনি কি এমন হয়ে গেছেন, কি এমন হয়ে যাওয়ার কিছু না। এই যে উপরের ছবি মেয়েটি, এখন এই উপরের মেয়ের ছবিটি দেখো, এই যে মেয়েটির ছবি দেখা যাচ্ছে, এই মেয়েটি একসময় টিকটক ভিডিও বানাতো। তো এখন সে আস্তে আস্তে করে রাজনীতির মধ্যে চলে এসে রাজনীতিক বিভিন্ন পোস্ট করে। গত 1 সপ্তাহ ধরে দেখি যে বিএনপির হাইকমান্ড থেকে মাটিতে লুটিপুটি খাওয়া নেতারা, কর্মীরা পর্যন্ত তাকে নিয়ে কঠিন পদক্ষেপ নেবে বলে তারা সিদ্ধান্ত নিয়েছে। কারণ সে বিএনপির বিরুদ্ধে 2-1টি কথা বলেছে। এখন সে কেন বলেছে এবং বিএনপির এখানে কতটুকু দোষ কিংবা গুণ, আমরা বলছি না যে আমরা মহাভারত শুদ্ধ করে দেব। আমরা যাদের ভুল ত্রুটিগুলো আছে দূর থেকে দেখছি, সেগুলো তুলে ধরবো। এবার এই মেয়েটির যে কোথায় ভুল বিএনপি করছে এবং এই মেয়েটির ভুল কোথায় আমি প্রমাণ সহকারে দেখিয়ে দেবো। লাইক কমেন্টসে গোষ্ঠী মারো, কারণ যে আমরা সততার পথে থাকবো, গুজব ছড়াবো না, এই প্রত্যাশা আমিও যেমন করি তুমিও সেরকমই করো, এই আশা নিয়েই আজকে সবাইকে শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।